তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর ম্যাথামেটিক্স সেকশন থেকে সূচকের নিয়মাবলী অর্থাৎ চ্যাপ্টার 2টা করতে চলেছি। এর সম্পর্কে যাবতীয় যা নিয়ম আছে সেই সমস্ত নিয়মাবলী কিভাবে অঙ্ক করতে হবে তার ডিটেলস এই ভিডিওতে কভার করা হবে। ঠিক আছে, বেশ। আচ্ছা, হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ছি তাই বলে এই নয় যে ইংলিশের টার্মগুলো আমরা জানবো না। আমরা অবশ্যই ইংলিশের টার্মগুলো জানবো। ঠিক আছে, যেমন সূচকের নিয়মাবলী, এটার ইংরেজি হচ্ছে লস অফ ইন্ডেক্সেস। ঠিক আছে, লস মানে হচ্ছে নিয়মাবলী, ইন্ডেক্সেস মানে হচ্ছে সূচকের। বুঝতে পেরেছি? এবার চলো শুরু করি। তাহলে আমি এখানে একটা লিখলাম 2x²। এটার মানে কি বোঝায়? আচ্ছা, এই যে এক্স টার্মটা, এটা তুমি জানো কি অ্যালজেব্রা টার্ম? আমরা ক্লাস 6-এ অ্যালজেব্রা কিছুটা হলো করেছি, তো কম বেশি আমরা জানি। এগুলোকে কি বলে? ভেরিয়েবল বলে। এক্সের মান যা খুশি হতে পারে কোনো একটা ইকুয়েশন অনুযায়ী, 2, 3, 3-এর 2, এইভাবে অনেক কিছু মান হতে পারে। তো এইগুলো হচ্ছে ভেরিয়েবলস, মানে ওর মানটা ভ্যারি করতে পারে, তাই তো? বেশ, কিন্তু এই যে 2টা রয়েছে, এই 2টা, এটার মান ফিক্সড। অ্যালজেব্রা টার্মের সামনে যেটা লেখা থাকে সেটাকে কি বলে জানো? সেটাকে সহগ বলে, সহগ বা কোএফিসিয়েন্ট। বোঝা গেল না? গেল না? একটা অ্যালজেব্রা টার্মের সামনে যে নিউমেরিক্যাল ভ্যালুটা লেখা থাকে সেটাকে কি বলে? সহগ বা কোএফিসিয়েন্ট। মনে থাকবে। আর অ্যালজেব্রা টার্ম অর্থাৎ এক্স, এখানে কিন্তু এটাও থাকতে পারতো 3y²। তুমি জানো এ থেকে জেড পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু তোমার ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবল হিসেবে ধরতে পারি। আমরা অ্যালজেব্রা পার্টে করেছি ক্লাস 6-এ, তাই তো? এখানে থাকতে পারে 4x² + 3y² + 2z, এরকম করে x, y, z, এগুলো হচ্ছে কি ভেরিয়েবলস বা আমার অ্যালজেব্রা টার্ম। আর এদের সামনে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, যেমন যদি তোমাকে এখানে বলতে বলে যে এই ইকুয়েশনটায় x² সহগ কত, x² সহগ দেখো কত, 4, তাহলে 4 লিখে দিলে। কিন্তু তুমি জানো অবশ্যই যখনই কাউরি সহগ লিখবে তার সাইন সমেত লিখবে। দেখো এই যে 4, এর সামনে কিছু লেখা নেই মানে তুমি জানো কি প্লাস অবশ্যই ধরে নিতে হবে আমাদের, তাই তো? তো প্লাস, আমরা জানি তো যে কোনো টার্মের আগে যদি সাইন লেখা না থাকে, অর্থাৎ নেগেটিভ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন যদি লেখা না থাকে তার মানে কি আছে? পজিটিভ আছে, এটা আমরা জানি। তো x² সহগ বলে +4। এটা প্লাস অনেক সময় লেখা হয় না, তুমি 4ও লিখতে পারো, কোনো চাপের কিছু নেই। যদি তোমাকে বলে y এর সহগ লেখো এই ইকুয়েশনটায়, তাহলে বলো y এর সহগ কি আছে? +3, তুমি সিম্পল 3ও লিখতে পারো, কোনো চাপের কিছু নেই। তোমাকে যদি z এর সহগ বলে, বলো z এর সহগ কত আছে? 2, +2 অ্যাকচুয়ালি, তাই না? 2। আর তুমি এটা অবশ্যই জানো যে এই টার্মটার সাইন, এই যে গোটা টার্মটার সাইন কি তার সামনে লেখা থাকে, দ্যাট ইজ +3y এর সাইন কি? এটা প্লাস। আর 4x² এর সহগ এই সাইন কি? প্লাস। হ্যাঁ কি না? এটার ক্ষেত্রে যদি বলে যে x² এর সহগ লেখো, তাই x² এর সহগ হচ্ছে কত? +2। এই টার্মটা সাইন যখন কিছু এখানে লেখা নেই তার মানে কত? প্লাস আছে। ঠিক আছে, এবার তুমি সিম্পল 2ও লিখতে পারো, 2 লেখাও যা +2 লেখা একই ব্যাপার, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই সেটা লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন দেখো এরকম একটা ইকুয়েশন হচ্ছে 2x² - 3-এর 2x + 5 = 0, এরকম একটা সমীকরণ তোমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এখানে x² এর সহগ বা কোএফিসিয়েন্ট বলো কত। তাহলে অফকোর্স তুমি বলবে কত? +2 বা সিম্পল 2। তুমি বলবে, তোমাকে যদি বলি x এর সহগ কত, তাহলে তুমি অবশ্যই বলবে কত? এই দেখো x এর সহগ 3-এর 2, তার আগে সাইন নিয়ে -3/2, এখানে কিন্তু সাইন সমেত লিখতে হবে। ঠিক আছে, এবার যার কোনো কি করছে কোনো ভেরিয়েবল থাকবে না সেটা আমরা জানি কি এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, ধ্রুবক পদ বলা হয় এটাকে, ধ্রুবক পদ। বুঝতে পেরেছি? আর সমান 0 থাকা মানে এটা গোটাটা একটা কে বলা হয় কি? সমীকরণ, সমীকরণ বা ইকুয়েশন, ইকুয়েশন। ঠিক আছে, এখন 2x² টার্মটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি 2টাকে মানে ভেরিয়েবলের সামনে যেটা লেখা থাকে সেটা কোএফিসিয়েন্ট বা সহগ, তা সাইন দিয়ে লিখতে হয়। এটা ক্লিয়ার হয়েছে আমাদের। এখন এই যে পার্টটা, এই পার্টটা দেখো ভালো করে, এই পার্টটা অ্যাকচুয়ালি কি? x² আছে, তাই না? x² আছে, এই এক্সটাকে বলা হবে তোমার বেস। কি বলা হবে? বেস। আর বাংলায় বলা হবে নিধান।
ঠিক আছে, বেস বা নিধান। আর এই যে ওপরে যে সংখ্যাটা লেখা থাকবে সেটাকে বলা হবে তোমার ইন্ডেক্স, ইন্ডেক্স বা সূচক। বেশ, এখন এটাকে আমরা পড়বো কি করে, মানে বলবো কি করে, ঠিক আছে, প্রকাশ করবো কি করে আমরা। দেখো এটা বেসটাকে প্রথমে বলবে, ঠিক আছে, এই বেসটা কি লেখা আছে, এক্স লেখা আছে, তাহলে বলবে এক্স টু দি পাওয়ার, টু দি পাওয়ার, টু দি পাওয়ার কত এখানে লেখা আছে 2, তাহলে লিখবে 2, এক্স টু দি পাওয়ার 2। ঠিক আছে, 2টার ক্ষেত্রে তুমি একে স্কোয়ারও বলতে পারো, মানে 2 থাকলে আমরা মাঝে মাঝে একে স্কোয়ারও বলি, তো তুমি স্কোয়ারও বলতে পারো যে এক্স এর স্কোয়ার, এরকম করেও পড়া হয়, এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ার, হয় এক্স টু দি পাওয়ার 2, এটা জেনারেল ফর্ম সবার ক্ষেত্রে ট্রু হবে, অথবা তুমি এটা করেও পড়তে পারো এক্স এর স্কোয়ার, দুভাবেই পড়া যায়। তাহলে যদি তোমার এক্স এস কিউ লেখা থাকে কোনো, মানে ইন্ডেক্সটা 3 আর বেসটা এক্স লেখা থাকে, তাহলে তুমি কি করে পড়বে, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 এইভাবে পড়বে। ঠিক আছে, যদি লেখা থাকে ধরো এক্স তার উপরে 10 দেওয়া আছে, তাহলে এটা কি করে পড়বে, এক্স টু দি পাওয়ার 10 এইভাবে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে কি শুধুমাত্র যে অ্যালজেব্রা ভেরিয়েবল টার্মগুলো, অ্যালজেব্রিক টার্মগুলো রয়েছে অর্থাৎ ভেরিয়েবল যেগুলো রয়েছে তাদেরই কি সবসময় এরকম সূচক হয়, এরকম সূচক হয়ে যায়, হ্যাঁ, বা এ টু দি পাওয়ার 5 যা খুশি তাই হতে পারে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এ থেকে যে পর্যন্ত যা খুশি নিতে পারো, অসুবিধা কিছু নেই। তো শুধুমাত্র কি এদেরই সূচক হয় না, ঠিক আছে, আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালু আছে না, ধরো 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 10 বা তোমার 9 টু দি পাওয়ার 11 বা তোমার 10 টু দি পাওয়ার 10, এইভাবেও আমাদের কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুদেরও ইন্ডেক্স থাকে। ঠিক আছে, এটা কি করে পড়বো, 2 স্কোয়ার, তাই তো, এটা কি করে পড়বো 2 কিউব। ঠিক আছে, কিন্তু এটা পড়বো 2 টু দি পাওয়ার 10। দেখো প্রথমে বেস বলবো, তারপরে পাওয়ারে যেটা আছে বা ইন্ডেক্সে যেটা আছে সেটা পড়বো, টু দি পাওয়ার বলে কি করে পড়বো, 2 টু দি পাওয়ার 10। এটা কি করে পড়বো বলো, 9 টু দি পাওয়ার কত 11। ঠিক আছে, বুঝতে পেরেছি, 10 টু দি পাওয়ার 10। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। এখন এই যে আমি এগুলো লিখছি যে 2 টু দি পাওয়ার 10 বা এক্স টু দি পাওয়ার 5, এগুলোর মানে কি, এগুলো বোঝায় যে 10টা 2কে তুমি গুণ করছো, ঠিক আছে, 5টা এক্সকে গুণ করছো, তার মানে কি পাওয়ারে যত থাকবে বেসটা ততবার গুণ হবে। আবারও বলছি, পাওয়ারে যে সংখ্যাটা লেখা থাকবে সেই সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে যে বেসটা তুমি ততবার গুণ করো। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 10 লেখা আছে, তাহলে 2 গুণিত 2, 2, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বুঝতে পারলে যে 10, 2 টু দি পাওয়ার 10 লেখা মানে 10টা 2কে তুমি গুণ করো, এই যে বেসের যে সংখ্যাটা রয়েছে সেটাকে ততবার গুণ করো, দিয়ে যেটা রেজাল্ট পাবে সেটা। এখন এরটা আমি মান বার করতে পারি ইজিলি গুণ করে, এক্স টু দি পাওয়ার 5 মানে কি, এক্স গণিত এক্স গণিত এক্স গণিত এক্স, 1 2 3 4 5, 5টা এক্সকে গুণ করো, পাওয়ারে যে সংখ্যাটা লেখা থাকবে বেসটাকে ততবার দ্বারা গুণ করো। এবারে এটার ক্ষেত্রে আমি কি ইজিলি বলে দিতে পারছি গুণ করে যে এটা কত হবে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো আমি বলতে পারবো না, কারণ এক্স এর মান জানি না, না, কিন্তু আমাকে যদি বলে দেয় এক্স এর মান হচ্ছে 1, ঠিক আছে, তখন আমি কি সব একদম এক্স এর জায়গায় 1 বসিয়ে দিলাম, বাস 1 1 মাল্টিপ্লাই করলে তো 1ই হয়। ঠিক আছে, এখন ধরো যদি আমাকে এরকম থাকে সিচুয়েশন 2 3 32, ধরো একটা বড় সংখ্যা নিলাম, এখানে এক্স নিলাম ধরো, বা তোমার এখানে বি নিলাম। ঠিক আছে, দেখো এদের মাথায় তো কোনো কিছু লেখা নেই। ঠিক আছে, তাহলে এদের পাওয়ার কি শূন্য না, যদি কোনো সংখ্যার মাথায় সেটা অ্যালজেব্রা হোক বা তোমার কোনো নিউমেরিক্যাল ভ্যালু হোক, সেইগুলোর মাথায় যদি অর্থাৎ সূচকের বা ইন্ডেক্সে যদি কোনো সংখ্যা লেখা না থাকে, তুমি জানবে অলওয়েজ কি লেখা আছে, 1 লেখা আছে। কত লেখা আছে, 1 লেখা আছে, 0 নয়। ঠিক আছে, 1 লেখা আছে।
বোঝা গেল না? ঠিক আছে, কিন্তু পড়ার সময় কখনোই তুমি বলবে না যে তোমাকে যদি আমি 3 লিখতে বললাম 3 লেখো, 3 লিখে দিলে, ঠিক আছে 3 লিখে দিয়েছো, কোনো চাপের কিছু নেই। কিন্তু তুমি এরকম করে পড়ার সময় বলবে না কিন্তু যে 3 টু দি পাওয়ার 1, বোঝা গেল? বেশ, এবার দেখো যে কোনো সংখ্যার মাথায় যদি 1 লেখা না থাকে, কি 0 লেখা থাকতে পারে না কোনো দিন? থাকতে পারে, অবশ্যই পারে। ধরো a টু দি পাওয়ার 0 বা 32 টু দি পাওয়ার 0 রয়েছে, তাহলে এগুলোর মানে কি? এগুলোর মানে বুঝলে 1। কি বললাম? এগুলোর ভ্যালু হবে 1। অর্থাৎ তুমি সূচকের চ্যাপ্টারতে অঙ্ক করার সময় যদি কোনো টার্মের মাথায় ধরো 2 টু দি পাওয়ার 0 চলে এলো, তুমি ফট করে কি তার পরের স্টেপে সেটার জায়গায় তুমি 1 লিখে দেবে, ঠিক আছে? তার মানে তুমি ভাবো a টু দি পাওয়ার 0 সমান 2 টু দি পাওয়ার 0 সমান 3 টু দি পাওয়ার 0 সমান কি ax টু দি পাওয়ার 0, এরা সবার ভ্যালু কি 1, ঠিক আছে? তোমার কাছে ধরো এই যে এত বড় সংখ্যা আমি একটা লিখলাম, এখন এটা টু দি পাওয়ার 0 যদি আমি লিখে দিই, তার মানে এর ভ্যালু কি 1। তাহলে এনি নাম্বার টু দি পাওয়ার 0 মানে কি তার ভ্যালু কত? 1, তার ভ্যালু কত? 1, ঠিক আছে? হ্যাঁ, এবার সংখ্যাটা সিম্পল লিখে দেওয়া আছে 32, মানে তার পাওয়ার কত আছে? 1 আছে, 0 নয়। তাহলে বোঝা গেল? ওই জন্যই তোমাকে বললাম যে তুমি কখনো 0 ধরতে পারো না কোনো সংখ্যা লেখা রয়েছে মানে। কোনো সংখ্যা পাওয়ারে লেখা নেই মানে সবসময় কী ধরবে? 1 লেখা আছে। আর যদি তোমার ক্যালকুলেশনে বা তোমাকে বলেই দেয় যে ওর মাথায় পাওয়ার 0 আছে, তাহলে পরের স্টেপে তুমি কী লিখে দেবে? সেই টার্মটার জায়গায় 1 লিখে দেবে, ঠিক আছে? বেশ, চলো গুণ, ঠিক আছে, বা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? দেখো ধরো এখানে রয়েছে এরকম করে নাম্বার 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার কিউব, আরও তোমাকে গুণ দিয়েছি ধরো 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তোমাকে এইভাবে গুণ করতে দিয়েছে, বুঝতে পেরেছ? তাহলে বুঝলে যদি বেস সেম থাকে, তাহলে গুণের ক্ষেত্রে, সূচকের গুণের ক্ষেত্রে বেস তুমি একটা লিখবে, যটাই থাকুক না কেন, যতই গুণ থাকে এরপরে থাকলেও তুমি একটাই বেস লিখবে, কারণ সবারই বেস সেম আছে, তো একটাই বেস লিখবে আর পাওয়ারগুলোকে যোগ করে দেবে। বুঝতে পেরেছো না পারোনি? দেখো এর পাওয়ার 2 ছিল 2, এর পাওয়ার 3 ছিল 3, এর পাওয়ার 5 ছিল 5, যোগ 5 আর 3 8, 9 10, তাহলে 2 টু দি পাওয়ার 10। এবারে এটার ভ্যালু বার করতে বললে তুমি জানো কটা? 10টা 2কে গুণ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 করে এরকম করে 10টা 2। আবারও বলছি, যদি বেস সেম থাকে অর্থাৎ নিধান 2 2 2 দেখতে পাচ্ছ, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যে সূচকের নিয়মে যোগ হয়ে যায়, বোঝা গেল? বেশ, ধরো দ্বিতীয় নাম্বার এখানে এরকম রইল 2 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু তোমার 2 টু দি পাওয়ার 5 নাও 5। তাহলে দেখো এটার ক্ষেত্রে বলো, দেখো এই বেস আর এই বেস সেম, তাই না? এই বেস আর এই বেস সেম, সবার মাঝে গুণ আছে, কিন্তু এই বেসটা 3 আছে, এই বেসটা 5 আছে, ঠিক আছে? তো এদের তো বেস আলাদা, তাহলে এদের পাওয়ারগুলো আমি যোগ করব না, আমি শুধু কি এই 2 আর এই 2 বেস সেম, তাই ওর পাওয়ার যোগ করতে পারি যেহেতু গুণ আছে। তাহলে 2 টু দি পাওয়ার 10 প্লাস 5 আমি করতে পারি, আর বাকি যেমন রয়েছে এগুলো সেগুলোকে পাশে আমি এইভাবে লিখে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 15, 10 আর 5 যোগ করলে 15, 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে? এরপরে 2 টু দি পাওয়ার 15, 15টা 2 গণিত 3টে কিউব ইন্টু 5টা, এই দুটো 5 গুণ করব, দিয়ে যেটা হবে সেটা উত্তর। বোঝা গেল না? বেশ, ধরো এরকম রয়েছে 2 টু দি পাওয়ার 3/2, পাওয়ার ফ্র্যাকশনও থাকতে পারে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। গণিত 2 টু দি পাওয়ার 5/2, গণিত 2 টু দি পাওয়ার -1/2, এরকম রয়েছে। ধরো পাওয়ারগুলো ফ্র্যাকশনে দিয়েছে, আবার কি দেখতে পাচ্ছি সাইনও চেঞ্জ, এটার পজিটিভ এটা পজিটিভ, ঠিক আছে, আর এটা নেগেটিভ। কোনো কিছু সাইন লেখা না থাকলে পাওয়ারেরও সাইন হয় কিন্তু, ঠিক আছে? কোনো কিছু সাইন লেখা না থাকা মানে কি তাদের অ্যাডিশন সাইন আছে, আর ওর সাইন একদম লিখে দিয়েছে, পাওয়ার এত যোগ বিয়োগ হয় ইন্ডেক্সে। ওকে, তাহলে কি বেস এরও সেম, তাহলে 2 হলো,
পাওয়ারগুলো এরপর কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 3/2 প্লাস 5/2 প্লাস অফ -½ প্লাস হচ্ছে, কিন্তু ও মাইনাস আছে বলে ওকে ব্র্যাকেটের ভেতরে ভরে দিয়েছি। ঠিক আছে, বেশ। পরের স্টেপে আমি কি করব, দেখো 2^3/2 প্লাস 5/2, এবারে প্লাসে মাইনাসে এটা গুণ করতে হবে, ব্র্যাকেট দেওয়া আছে না, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এটা গুণ করবে। জানি তো, আমরা ক্লাস 6-এ করে এসেছি অ্যালজেব্রা গুণগুলো, তাই না, মনে আছে তো? বেশ, সেটাই। তাহলে প্লাসে মাইনাসে -½ ব্র্যাকেট দেওয়া থাকলে সাইন বা কোনো টার্ম লেখা থাকলে গুণ হয় ভেতরের সময় টার্মের সাথে। এবার হ্যাঁ, এর ব্র্যাকেটের বাইরে কত লেখা আছে, কিছু নেই, মানে 1 লেখা আছে, তাহলে 1-এর সাথে হাফ গুণ করলে হাফই হয়, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস। এইভাবেও ভাবতে পারো, যেভাবে যে করে এসছো সেভাবেই দেখবে। বেশ, এবার এটা দেখতে পাচ্ছ ফ্র্যাকশনে কি যোগ বিয়োগ এসছে, তো এই ফ্র্যাকশনের যোগ বিয়োগটা তো খুব ইজি, কারণ সবারই ডিনোমিনেটর মানে হরগুলো একই, তাহলে বেস সেম থাকলো, সবারই 2 আছে বলে 2 হয়ে গেল, 3 + 5 ওপরের লব বা নিউমারেটরগুলো কি যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 3 8, আর 1 বাদ গেলে কত, 7, তাহলে 2^7/2 হয়ে গেল। বোঝা গেল না, তাহলে এইভাবে করতে পারবো যে যদি বেস সেম থাকে আর গুণ ফর্মেটে থাকে, তাহলে আমি কি করব, তাহলে আমি সমস্ত পাওয়ারগুলোকে যোগ করে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, 4 নাম্বার পয়েন্টে ধরো এরকম রয়েছে 2^4 ইন্টু 4^³ ইন্টু 8^² এরকম রয়েছে। ধরো এখন সূচকের অঙ্ক করতে গেলে তোমাকে আমি একটা মাস্টার নিয়ম বলে দিই, যেটা তুমি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে করবে। ঠিক আছে, সেটা কি না, যত বড় সংখ্যা দেখতে পাবে সেইগুলোকে মৌলিক উৎপাদক পদ্ধতিতে আগে ভেঙে নেবে। বোঝা গেল না? এটা ধরে নিতে পারো মাস্টার নিয়ম, মাস্টার রুল। দেখো কি নিয়মটা বললাম, 4 ভেঙে নেবে, 2 2 যা 4, তাহলে 4 সমান কত, 2 × 2 মানে হচ্ছে 2²। এই যে 4 সমান, আমি জানি তো এটার সাথে এটা গুণ, মানে এই পর্যন্ত গুণ হয়, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা জানি তো, আমরা শিখেছি তো। হ্যাঁ, তাহলে 4 সমান কত, 2 × 2 হয়ে গেল। তাহলে এবার দেখতে পাচ্ছি দুটোই সেম আছে, এর মাথায় পাওয়ার কিছু নেই, মানে কি 1 1 আছে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2 হয়ে গেলে 1 1 2, বেশ তো সেমই আছে 2। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? সিমিলারভাবে 8কেও ভেঙে নেবে, 2 4 যা 8, 2 2 যা 4, তাহলে 8 সমান আমি কি লিখতে পারি, 2 × 2 × 2, তাই তো, 3টে 2 মানে 2^3। তাহলে সূচকের ক্ষেত্রে প্রথম নিয়ম যেটা মাস্টার রুল, সেটা হচ্ছে যে যদি দেখো বড় সংখ্যা, তাকে ইমিডিয়েট ভেঙে মৌলিক সংখ্যাতে পরিণত করো। দেখো 2 চলে এসছে, এরপর আর এটাকে ভাঙা যাবে না, তাই না, কিন্তু 8কে ভাঙা যেতে বলে আমাকে ভেঙে নিতে হবে। বুঝা গেল না? ঠিক আছে, বেশ। তাহলে আবারও বলছি, যদি দেখো বড় সংখ্যা, তাহলে কি তুমি আগে ভেঙে সেটাকে এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে ভেঙে আগে তুমি ছোট করে নেবে। ঠিক আছে, অর্থাৎ এই যে আমি বড় বড় যৌগিক সংখ্যাগুলো দেখছি না, এগুলোকে মৌলিক সংখ্যাকে আমাকে পরিণত করতে হবে, বা এর ভেতরে যদি কোনো মৌলিক সংখ্যা থেকে থাকে সেগুলোকে বার করে আনতে হবে। বুঝতে পেরেছো? মৌলিক উৎপাদক প্রক্রিয়ায় ভাঙনটাকে কি বলা হয়, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, PFM, শুধু FM নয়, PFM। দেখো PFM, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, ভেঙে নেবে। ঠিক আছে, আরও একটা ধরো 16 লেখা থাকতো, ঠিক আছে, ধরো অঙ্কটায় 8² পরও একটা টার্ম আছে 16, শুধু 16, তাহলে তুমি কি করতে, 16টাকে ভাঙতে, 2 8 যা, 2 4 যা, 2 2 যা, তাই তো, ভাঙনটা আমরা জানি। তাহলে 16 সমান কত, এটা সবকটা 2 গুণ, 2 × 2 × 2 × 2, তাহলে 2 × 2 × 2, তাহলে কটা 2 হলো, 4টে 2, তাহলে 2^4। বুঝে গেছি কি করে করতে হবে। দেখো তাহলে আমার এই 2^4 এসছে, কোনো চাপের কিছু নেই। 4 মানে কত, 4 মানে আমি দেখলাম যে 2² আসছে, 4 মানে 2², কিউবটা নয় কিন্তু, 4টার মানে শুধুমাত্র হচ্ছে 2², 8টার মানে হচ্ছে 2^3। ঠিক আছে, 16টা মানে হচ্ছে 2^4, এর মাথায় কিছু নয়, মানে 1 লেখা আছে অবশ্যই। বোঝা গেল? কিন্তু পাওয়ারগুলোর জন্য কিছু নয় কিন্তু, তাহলে শুধু আমি 4টার জায়গায় 2^² লিখবো, পাওয়ার যেমন আছে তেমন থাকবে। এবার হ্যাঁ, এরও পাওয়ার এসছে এখানে, এরও পাওয়ার আছে এখানে, তাহলে আমি দুটো পাওয়ারকে লিখবো কি করে, দেখো শুধু 4এর জায়গাতে আমি
4-এর জায়গাতে আমি কি লিখবো, 4-এর সংখ্যাটা 2 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখবো। বোঝা গেল না, গেল না? বুঝতে পেরেছি? 8-এর জায়গায় ব্র্যাকেট, 8-এর জায়গায় দেখবো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আছে 8-এর জায়গায় 2 টু দি পাওয়ার কিউব বসিয়ে দিলাম। 16-এর জায়গায় কত আছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, এখানে কি 1 লেখা আছে তো 1, পাওয়ারে 1 আছে না, কিছু নাই মানে। বোঝা গেল না, গেল না? বেশ, একটু মুছি। ঠিক আছে, এবার দেখো এই যে ব্র্যাকেটের বাইরে ধরো রইল a টু দি পাওয়ার 5 3, এরকম সংখ্যা জিনিসটা রইল। তার মানে কি ব্র্যাকেটের বাইরে পাওয়ার যদি লেখা থাকে তাহলে সেগুলো গুণ হয়ে যায়। 5 গুণিত 3 a টু দি পাওয়ার 15। আবারও বলছি যোগ হবে না কিন্তু এখানে। ঠিক আছে, যদি a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার কিউব লেখা থাকতো তাহলে আমি a টু দি পাওয়ার বেস যেহেতু সেম আছে, দুটো ইন্ডিভিজুয়াল টার্ম, তাহলে আমি পাওয়ারগুলো যোগ করে দিতাম, দিয়ে a টু দি পাওয়ার 8 লিখে দিতাম। ঠিক আছে, কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট, তারপরে তোমার পাওয়ার দেওয়া আছে, তাহলে এর ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তখন কিন্তু এরকম যোগ করে দিও না, ফ্যাড হয়ে যাবে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, বারবার ভুল হওয়ার চান্স থাকে এই জায়গায়। বুঝতে পেরেছো না পারোনি? এবারে কেউ একজন ব্যক্তি খুব ট্যালেন্টেড, সে কি করলো, তোমাকে বললো এখন এই জায়গায় আমি 2 3ও তো নিতে পারি। ধরো এখানে স্কোয়ার রইলো, দিয়ে এখানে কিউব রইলো, এখানে আবার উনি থার্ড ব্র্যাকেট দিয়ে 3 2 দিল, আর থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 2 দিল, আর থার্ড ব্র্যাকেট দিয়ে ধরো -5 2 দিল। দিতেই পারে, পাওয়ার ওর যত ইচ্ছা তত দেবে। তো এই সব কটা পাওয়ার কী হবে বলো তো, গুণ হয়ে যাবে। ঠিক আছে, মানে 2 টু দি পাওয়ার প্রথমটা কি 2 আছে, গণিত 3 গণিত 3-এর 2 গণিত মাইনাস থাকলে বলেছি ব্র্যাকেট দিয়ে লিখবে 5-এর 2। ব্র্যাকেট দিয়ে থাকলেই পাওয়ার যা থাকবে গুণ করে দেবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা কত হবে বলো? আগে সাইনের গুণটা করে নিই। দেখো, আরে তোমাকে বললাম না যে কারোর যদি সাইন লেখা না থাকে সেটা প্লাস ধরে নিতে, মানে এই 2টা সিম্পল লেখা নেই, +2 গণিত প্লাস এরকম করে ব্র্যাকেট দিয়ে 3 প্লাস 3-এর 2 এরকম করে আছে। ঠিক আছে, তো তুমি আগে সাইনের গুণটা করে নেবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 আর 3 যখন, এটা সবকটা পরপর গুণ আছে না, তাহলে 2 আর 3 যখন গুণ করবো তাদের সাইনেরও গুণ হবে। তাহলে আমি যখন 3 দুগুণে 6 করবো তখন তাদের সাইনও গুণ হয়ে কি প্লাসে প্লাসে প্লাস হবে। আমি জানি তো যে প্লাসে প্লাসে বা মাইনাসে মাইনাসে এই দুটোতেই গুণ করলে প্লাস হয়, আর প্লাস মাইনাস বা মাইনাস প্লাস মানে অপোজিট সাইন হলেই তারা কি হয়, সবসময় গুণ করলে মাইনাস হয়, তাই তো? এগুলো আমরা জানি। দেখো তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, মানে 6-এর সাথে যখন আমি 3-এর 2 যখন গুণ করব তখন এটা তো প্লাস এসছে, আর এটাও কি প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, আবার সেই প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে তাহলে আমার আলটিমেট সাইন কি হবে, মাইনাস আসবে। মাইনাস বসিয়ে দিয়েছি, তাহলে 2 গুণিত 3 গুণিত 3-এর 2 গণিত 5-এর 2, আর মাইনাস সব কটা নিয়ে একবারে টার্মের মাইনাস বার করে দিয়েছি, এরপরে ওর তো সাইন উড়িয়ে যাবে, মানে সামনে চলে এসছে। বোঝা গেল না, গেল না? তাহলে আগে সাইন কটা গুণ করে বসিয়ে দেবো, তারপরে ব্র্যাকেট দিয়ে এটা করবো। এবার দেখো এখানে ফিরে এসো, তাহলে আমরা গুণ করছিলাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 গণিত, এখন দেখো এই ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 3 দুগুণে গুণ করলে কত 6। আবার এটা ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 3 গুণিত 2, এটারও কত 6, গুণ করলে 3 গুণিত 2 6 হয়। আর এটা কত 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 গুণ করলে 4 হয়। ঠিক আছে, বেশ, এখন দেখতে পাচ্ছি সবারই বেস কি সেম আছে, তাহলে 2 হয়ে গেল। পাওয়ার কটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 4 + 6 + 6 + 4, 4 2 6 2। ঠিক আছে, তাহলে 4 আর 6 10, 4 আর 6 10, মানে 10 10 20, 2 টু দি পাওয়ার 20। বুঝতে পেরেছি? বেশ, তাহলে সামারি করার ক্ষেত্রে আমি যদি বলি না, আমি যদি আমার গুণ থাকে, বেস সেম থাকে, আর যদি গুণ থাকে তাহলে আমি জানি যে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ঠিক আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়।
আর একটা জিনিস এখানে আমি শিখলাম যে কোনো টার্ম যদি এরকম পাওয়ার থাকে 2 3 এরকম করে পাওয়ার থাকে তাহলে তারা পরস্পরে গুণ হয়ে যায় ব্র্যাকেট থাকলি, তাহলে a⁶। বুঝতে পেরেছি না পারিনি? হ্যাঁ কি না, মনে থাকবে তো? বেশ। আর একটা কি শিখলাম যে পাওয়ার এখানে 2 হতে পারে, তো পাওয়ার এখানে -2 হতে পারে, আবার পাওয়ার কি -3/2 এরকম ফ্র্যাকশনও হতে পারে, আবার সিম্পল তোমার কোনো বড় সংখ্যাও হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা হোল নাম্বার হতে পারে, সেটা ফ্র্যাকশন হতে পারে। ঠিক আছে, ইভেন এরকম তোমার মিশ্র ভগ্নাংশও হতে পারে, মিক্সড ফ্র্যাকশন হতে পারে, মাইনাস দিয়ে হতে পারে, প্লাস দিয়ে হতে পারে, এটা আবার তোমার a⁴ 3/2 প্লাস দিয়েও হতে পারে। তো পাওয়ার যে কোনো খুশি হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, পয়েন্ট, আচ্ছা ফ্র্যাকশন মানেই পয়েন্ট, ঠিক আছে, আমি কিন্তু আর এটা লিখলাম না 2 পয়েন্ট কত 0.2 বা তোমার a⁻0.001 এরকম কত ফ্র্যাকশনও হতে পারে বা পয়েন্টও হতে পারে বা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে পাওয়ার। বোঝা গেল? ইন্ডেক্স ক্লিয়ার? তো গুণ করার সময় বারবার বলছি, যদি টার্মে টার্মে গুণ হয় তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, কিন্তু যদি ব্র্যাকেট দিয়ে এরকম করে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? চলো নেক্সটটা করি। 5 নাম্বার ভাগ। ভাগ এর ইংরেজি কি? ডিভিশন। ঠিক আছে, ডিভিশন। বেশ, আচ্ছা ভাগ জিনিসটা জানতে গেলে তোমাকে আর একটা ছোট্ট নিয়ম বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কি, ধরো a⁻−1 লেখা রয়েছে আর a⁻1 লেখা আছে, সিম্পল, কিছু না থাকুক মানে 1 আছে আমরা জানি। তো এই এটা মানে আর এই এটার মনে পার্থক্য কি? পাওয়ারটা শুধু দেখতে পাচ্ছি এর নেগেটিভ আছে। যদি যদি সিম্পল এ লেখা থাকে তার মাথায় কিছু না লেখা থাকে তার মানে 1 আছে আমরা জানি, সেই 1টাকে আমরা সবসময় কি পজিটিভ 1ই ধরবো, পজিটিভ 1ই ধরবো। ঠিক আছে, অথবা আমি কিছু বলবো না, কিছু লিখবো না, এই সিম্পল লিখবো। কিন্তু a⁻−1 যদি আমার থাকে, সেই 1টাকে আমি এলিমিনেট করতে পারি না, আমাকে মাইনাসের সাইনের জন্য সেই 1টা লিখতে হবে। ঠিক আছে, মনে থাকবে? আর মাইনাস মানে তুমি জানবে যে এর পরের লাইনটা আমি কিভাবে করতে পারি, a⁻1 অর্থাৎ 1/, করে দিলে এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা থাকবে বেসটাকে, তার পাওয়ারটা সমেত 1/, করে দিলেই সেই মাইনাসটা কি অ্যাবজর্ব হয়ে যাবে, এরকম ভাবতে পারো। তার মানে ধরো 2⁻−10 রয়েছে, তো 2⁻−10 রয়েছে, ঠিক আছে, এটার মানে কি 1/2⁻10, মাইনাসটা 1/, করে দেবে যে কোনো নাম্বারকে তার পাওয়ার সমেত। ঠিক আছে, ধরো এরকম রয়েছে 3⁻−3/2 এরকম রয়েছে ফ্র্যাকশন দিয়ে মাইনাস, তাহলে এটার মানে কি না, এটার মানে 1/, মাইনাসের জন্য হলো কি 1/3 বেস সমেত তার পাওয়ার পজিটিভ দিয়ে, তখন আর পাওয়ারটা নেগেটিভ করবে না, পজিটিভ। বোঝা গেল? পারবো তো করতে জিনিসটা? বেশ, এখন দেখো ভাগ করার সময় সূচকের ক্ষেত্রে আমি কি করব, ধরো a⁻10 রয়েছে ভাজিত a⁻6 রয়েছে, ঠিক আছে, তাহলে এই ভাগগুলো আমি কি করে করব না, এই সূচকের ভাগ এরকম চিহ্ন তুমি ব্যবহার করে একদম হাঁটিয়ে দেবে। সূচকের ক্ষেত্রে এরকম ভাগের চিহ্ন আমার কোনো কাজ লাগবে না, তুমি ফ্র্যাকশনে কনভার্ট করে নেবে। আমরা জানি ভাগের বহু রকম চিহ্ন হয়, এরকম হয়, তাই না, মানে যেটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বলি করে এলাম, আবার এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম চিহ্নই হয়। ঠিক আছে, এরকম বহু ভাগের চিহ্ন আছে, এগুলো সব আমরা জানি। বেশ, তো এখানে আমরা কি ফ্র্যাকশন এরকম ভাগের চিহ্নটা দিয়ে দেবো। ঠিক আছে, ভাগের চিহ্ন এরকম ফ্র্যাকশন মেথডে দিয়ে দেবো। প্রথম যে সংখ্যাটা লেখা থাকবে সেটি ওপরে বসবে, অর্থাৎ লবে বসবে, a⁻10। প্রথম যে সংখ্যাটি লেখা থাকবে সেটি লবে বসবে বা ওপরে বসবে, আর নিচে যে সংখ্যাটি লেখা থাকবে সেটি নিচে বসবে বা হরে বসবে, a⁻6। ঠিক আছে, বুঝতে পারলাম না পারলাম না? এবার ভাগের ক্ষেত্রে কি হয়, যদি বেস সেম থাকে, এখানে এই আছে, তাহলে এই লিখবে, পাওয়ারটা কি হয়ে যায়, এই ওপরটা মাইনাস নিচেরটা হয়ে যায়, অর্থাৎ পাওয়ার 10 ওপরে যেটা আছে লবেতে সেটাই, মানে পাওয়ার 10, আর নিচের পাওয়ারটা কি হয়ে যায়, ওর সাথে মাইনাস হয়ে যায় ভাগের নিয়মের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে যোগ হচ্ছিল পাওয়ারগুলো সেম বেস থাকলে, ভাগের ক্ষেত্রে কি করবে তুমি না, পাওয়ারটাকে মাইনাস করে দেবে, ওপরটা যেটা থাকবে নিচেরটার সাথে মাইনাস, তাহলে a⁻ কত হলো 4। ঠিক আছে, তার মানে ধরো যদি এরকম থাকে 2⁻10 ভাজিত 2⁸ থাকে লেখা, তার মানে কত 2⁻10/2⁸,
এখন বেস সেম, তাহলে 2 টু দি পাওয়ার, ওপরে পাওয়ার কত 10, নিচের পাওয়ারটা -8, তাহলে 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 2 মানে কত, 2 গুণ 2 4। বুঝতে পেরেছি? বেস সেম থাকলেই পাওয়ার কি হয়, বেস সেম থাকলেই পাওয়ার ওপরটার সাথে নিচেরটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বেশ বুঝতে পেরেছি তো? বেশ, এরপর ধরো আমি সংখ্যা নিই, ধরো 5 টু দি পাওয়ার 12 ইন্টু 1 to 5 বাই 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 স্কোয়ার, ধরো এরকম নিয়েছি। তোমাকে এরকম অঙ্ক করতে দিয়েছে, দেখতে পাচ্ছ তুমি এখানে ডিভিশনও দিয়েছে, মাল্টিপ্লিকেশনও দিয়েছে। তাহলে তুমি কি করবে না, লবের কাজ লবের, গুণের কাজ লবেতেই শেষ করবে, হরের গুণের কাজ হরেতেই শেষ করবে। ঠিক আছে, উপর নিচে এখন কিছু কাটাকাটির কথা ব্রেনেও আনবে না যে করে ফেলি, এরকম আমি করেছি বহুবার। ঠিক আছে, জানি তুমি করেছো, কিন্তু সূচকের নিয়মের ক্ষেত্রে আরেকটু জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। আমি বলছি শোনো, যদি দেখো বড় সংখ্যা তাহলে ভেঙে ছোট করিবে, আমি বলেছি। তাহলে 125 বড় সংখ্যা, প্রথমে একে ভেঙে নিই, লাস্টে 5 থাকলে তুমি জানো 5 দ্বারাই যাবে। ঠিক আছে, এটা তো আমরা জানি। তাহলে 5 দুগুণে 10, 5 5 25, আবার লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে 5 5 25, এবারে জানি। তাহলে 125 সমান কত, 5 গুণিত 5 গুণিত 5, 5 টু দি পাওয়ার কিউব হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 টু দি পাওয়ার 12 গুণিত 5 টু দি পাওয়ার কিউব বাই 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার, এটা হয়েছে। ঠিক আছে, এবার তুমি দুভাবে করতে পারো। এক, তুমি খুব চটজলদিতে আছো, ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ির মাঝে রয়েছো, তাহলে তুমি ডাইরেক্ট 5 টু দি পাওয়ার কিউব 5 টু দি পাওয়ার কিউব কেটে দিতে পারো, কারণ এর পাওয়ার সেম আছে, বেসও সেম আছে, ওপর নিচে আছে ভাগের মানে ফ্র্যাকশনের ভাগে, তো তুমি কাটাকাটি করতে পারো, কোনো চাপের কিছু নেই। কিন্তু তুমি এটাও করতে পারো সূচকের নিয়মে, যে এর বেস সেম আছে, এদের মাঝে গুণ আছে। দাদা বলেছিল কি, যে লবের কাজ লবই শেষ করবে, হরের কাজ হরেই শেষ করবে, তারপরে ক্যালকুলেশন করবে ভাগেতে আসবে আর কি, ভাগের কাজ পরে হবে, আগে লবের কাজ লবে, হরের কাজ হরে শেষ করো। তাহলে বেস সেম আছে 5, দুটোরই দেখতে পাচ্ছ 5, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এরও দেখতে পাচ্ছ বেস সেম আছে 5, পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা হলো কত, 5 টু দি পাওয়ার 15 বাই 5 টু দি পাওয়ার 5 হলো। এবারে দেখতে পাচ্ছ ভাগের কি চলে এসছে, বেস সেম, তাহলে আপার পাওয়ার মাইনাস লোয়ার পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 10 হয়ে গেল। বোঝা গেল? আর যদি তুমি এটা কাটতে, ধরো এই লাইনে কেটে দিতে এই দুটোকে, তাহলেও তুমি বুঝতে পারছো যে এখানে পড়ে থাকছে কত, 5 টু দি পাওয়ার 12, 5 স্কোয়ার, তাহলে 12 মাইনাস 2, তাই তো? তখন ভাগ হয়ে যাচ্ছে তো, এটা কেটে গেছে ধরো, তাহলে 5 টু দি পাওয়ার 12 আর 5 স্কোয়ার আছে, তাহলে 12 মাইনাস 12 আপার পাওয়ার মাইনাস লোয়ার পাওয়ার, তাহলে কত, সেই 5 টু দি পাওয়ার 10। এই উত্তরও পেতে অসুবিধা কিছু নেই, যে যেভাবে খুশি সেভাবে করতে পারো। ঠিক আছে, খালি মনে রাখবে যে চট জলদি করবে না। বুঝতে পেরেছো না পারোনি? বেশ, আর বড় সংখ্যা থাকলে সেটাকে ভেঙে নেবে আগে। এরপরে তুমি যখন করতে করতে খুব স্মার্ট হয়ে যাবে, মানে সূচকের ক্ষেত্রে সূচকের অঙ্কগুলো করতে করতে অনেকবার রিভিশন করার পর তুমি যখন খুব পারদর্শী হয়ে উঠবে, তখন তুমি ডাইরেক্ট করবে। দেখো এখানে এই দুটোর বেস সেম আছে, মানে 5 5-এর পাওয়ারগুলো যদি যখন যোগ করো মুখে মুখে, 3 আর 2 যোগ করলে কত হয়, 5, এদের যোগ দিতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 5 হলো, আর এখানে 12 আছে, তাহলে এটা পুরোটাই কেটে যাবে, আর এ শুধু 12টা কাটবে, তাহলে এখানে পড়ে রইলো কত, 7, তাই না? 3 আর 2 যোগ করলে 5, 12 থেকে 5 বাদ দিলে কত পড়ে থাকে, 7, তো 7 লিখে দিয়েছি। পাওয়ারটা কেটে গেছে, বেসটা কাটেনি। দেখো যে বেশি, যার পাওয়ার বেশি আছে আর যার বেস কম আছে সেগুলো সমেত কেটে গেছে, মানে যেগুলো কম আছে সেগুলো বেস সমেত পাওয়ার কেটে গেছে, কিন্তু এর পাওয়ারে কিছু থাকছে বলে একে কিন্তু কাটেনি, বেসটাকে আমি। তো এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? বা মনে মনেও করতে পারো, কাটাকাটি নাও করতে পারো, ওইভাবে কাটেও না যদিও। ঠিক আছে, তাহলে 3 এর যোগ করলে 5, তাহলে ওটা নিশ্চয়ই এই যেহেতু বেস আবার সেম হয়ে যাচ্ছে, তো 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 7। বেশ, তাহলে ওপর আমার পড়ে থাকছে 5 টু দি পাওয়ার 7, আর আমি 125 মানে তুমি জানো সেটা 5 এর কিউব হয়, তাহলে কত, 5 টু দি পাওয়ার বেস সেম হয়ে গেছে, 7 প্লাস 3 মানে 5 টু দি পাওয়ার 10। তুমি যেভাবেই করো উত্তর তোমার ঠিকই বেরোবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি ভাগগুলো কী করে করবো সূচকের। এই দুটোই খুব ইম্পর্ট্যান্ট ছিল, মানে গুণ আর ভাগ। চলো তাহলে মুছে দিই, এবারে পরেরটা দেখি, মানে পরের নিয়মগুলো। এখন নেক্সট দেখো কি বটে, ধরো এখানে রয়েছে 15 তার কিউব। আচ্ছা ব্রাকেট দিয়ে লিখতে পারে কেউ একজন 15 কিউব, এরকমও লিখতে পারে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। ব্রাকেট দিচ্ছি মানে এই নয় যে আদার্স কিছু মিন করতে চাইছি আমি।
আচ্ছা, তাহলে বড় সংখ্যা দেখতে বললে ওকে আমি ভাঙতে বলেছিলাম বলে সেই ছেলেটা ভেঙে দেবে। 5 3 15, তাই না? বেশ, তাহলে 15 সমান সে কত লিখবে? 5 × 3। এখানে কিউ পাওয়ার কিছু আসবে না, কারণ কিছু সিমিলার নেই। তো 15-র জায়গায় সে লিখবে কত? 5 × 3, আর কিউ পাওয়ার যেরকম আছে সেরকম। এখন দেখো যে যদি ব্র্যাকেটের ভেতরে অনেকগুলো নাম্বার রয়েছে, যদি পাওয়ারে কিছু লেখা রয়েছে, তাহলে এই পাওয়ারটা বুঝলে এও পাবে এও পাবে, মানে 5³ এও পাবে, 3³ এও পাবে। বোঝা গেল না? গেল না? মানে 6³ যদি লেখা থাকে, তাহলে 6 মানে কত? 3 × 2 আমি লিখতে পারি, দিয়ে কিউব লেখা থাকে। কিউবের জায়গা ছাড়ো না, সবসময় কিউব নিতে ভালো লাগে না। ধরো 3-2 আছে, 3-2 আছে, তাহলে কত? 3³ এও পাবে, 2টাও সেই 3-2 পাবে। বুঝতে পেরেছ? অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে কোনো সংখ্যা লেখা রয়েছে, এই তার মাথায় পাওয়ার রয়েছে, তাহলে সেই পাওয়ারটা ব্র্যাকেটের ভেতরে দুজনাই বা যতগুলো থাকবে ততগুলো পাবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে পড়তে কি করা হয়? 5³ 15³ এভাবেও পড়তে পারো, বা 15³ এভাবেও পড়তে পারো, হোল কিউব। ঠিক আছে? যদি এরকম থাকে, ধরো 2 × 5 × 3 × 7, তার এরকম করে হোল স্কোয়ার রয়েছে। ঠিক আছে? তাহলে 2 স্কোয়ার, স্কোয়ারটা 2ও পাবে, স্কোয়ারটা 5ও পাবে, কয়টা 3ও পাবে, কয়টা 7ও পাবে। 5 স্কোয়ার × 3 স্কোয়ার × 7 স্কোয়ার। বোঝা গেল? সে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ পাবে, যা পাওয়ার থাকবে সেটাই পাবে। প্লাস থাকলে প্লাস পাবে, মাইনাস থাকলে মাইনাস। যদি এখানে -2 লেখা থাকতো, তাহলে মাইনাস 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 সব কটা মাইনাস পেত। আবার কেউ বলতো দাদা ইনভার্স নিয়মটা এখনই বললে, তো সেটাও আমি করতে পারি। এটাও করতে পারে, সে মাইনাসটাকে অ্যাবজর্ব করি 1/, করতে পারে। ঠিক আছে? যা করবে তাই হবে, কোনো চাপের কিছু নেই। বুঝতে পেরেছি? বেশ। যে ax⁴m লেখা থাকলে a⁴m × x⁴m হবে, তাই তো? m হবে, আমি করে দিয়েছি, কোনো চাপের কিছু নেই। এখন যদি আমার এরকম লেখা থাকে 2³ × 3³ বেস আলাদা, দেখো এখানে বেস আলাদা, তো পাওয়ারগুলো ফট করে যোগ করে দিও না, বেস আলাদা, বেস 1 হতে হবে। এখানে পাওয়ার 1, তাহলে পাওয়ার 1 হলে আমি ব্র্যাকেট দিয়ে সেই পাওয়ারটাকে হোল কিউব এভাবেও করতে পারি, তাই না? মানে আমার ধরো এখানে লেখা রয়েছে a⁴ 3/2 গুণিত y⁴ 3/2। দেখতে পাচ্ছি দুজনেরই পাওয়ার সেম, তাহলে বেসগুলো গুণ করে দাও, 3/2 ay 3/2। বোঝা গেল? এটা মানে কত? 6³ তুমি 6³ করলে যা অ্যান্সার পাবে, 2³ আর 3³ করলে গুণ করলেও সেম অ্যান্সার পাবে, কোনো চাপের কিছু নেই। বুঝতে পেরেছি? দেখো বুঝতে পারলে কিনা ভালো করে। যদি এখানে লেখা থাকে ধরো 5 টু দি পাওয়ার -2 ইন্টু তোমার 2 টু দি পাওয়ার -2 এরকম লেখা থাকে, তাহলে কত? 5 × 2 টু দি পাওয়ার -2 এরকম, তাহলে কত? 10 সমান হচ্ছে 1/10² যা হবে সেটাই উত্তর। বোঝা গেল না? গেল না? পেরেছি বুঝতে? বেশ। এখন ধরো এরকম রয়েছে, মানে ax⁴n তার হোল m, তাহলে x⁴m × x⁴, এর তো দেখতে পাচ্ছ সেপিক্সে n আছে, তা m কি গুণ হয়ে যাবে। এটার মানে আমি কি বলতে চাইছি, ধরো 2 × 3² রয়েছে, দিয়ে তার 4 রয়েছে। ঠিক আছে? তাহলে এই পাওয়ারটা 4টা পেলো, আর 3টা কি 2 আর 4, তখন গুণ হয়ে যাবে তাদের মাঝে, ব্র্যাকেটের বাইরে 4 আছে, মানে অলরেডি তার 2 ভেতরে আছে সেইটা, আর অলরেডি 4 আসছে তো সেইটা, তাহলে 2 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 8 এরকম করে করতে হবে আমাকে। ঠিক আছে? বেশ। এখানে রয়েছে 5² × 3 টু দি পাওয়ার 4 এরকম রয়েছে ধরো, তাহলে এটার ক্ষেত্রে কি করে মানে আমি কমন নিয়ে করতে পারি, ভালো করে দেখো। 5² ইন্টু তুমি করতে পারো তো এই 4টাকে ভেঙে 2 2 2 2 4, পারি না বলো? পারি তো। বেশ, তাহলে 5 ব্র্যাকেট দিয়ে দাও, 5² আর এখানে স্কোয়ার, তাহলে এরও 5-এরও স্কোয়ার রয়েছে, 3² তার স্কোয়ার রয়েছে, তাহলে 5 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, 3-এর এই স্কোয়ার মানে কত? 9 তার স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো সেম চলে এসছে তোমার পাওয়ারগুলো, তাহলে 5 × 9 ফার্স্ট ব্র্যাকেটে ভরে দিয়ে একদম তার স্কোয়ারটাকে বাইরে করে দিলে, এখন 5 9 কত? 45 টু দি পাওয়ার স্কোয়ার বা টু দি পাওয়ার 2।
ঠিক আছে, তাহলে এইভাবেও আমার করা যায়, মানে করতে হবে অনেক অঙ্কের ক্ষেত্রে তোমাকে। এই প্রতিটা নিয়মকে ভেঙে ভেঙে এত এক্সপ্লেন করে এই জন্যই করাচ্ছি যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো খাতা পেনে তুমি নোট করে অবশ্যই নিচ্ছ। 7 নাম্বার দেখো, যদি এরকম থাকে ধরো x/y টু দি পাওয়ার m, তার মানে কি এই পাওয়ারটা এক্সও পাবে, এই পাওয়ারটা ওয়াইও পাবে, তাই না? তার মানে কি বলতে চাইলাম, ধরো এখানে লিখেছে 2/3 টু দি পাওয়ার m, তার মানে এটা কি 2 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m, ব্র্যাকেটের বাইরে পাওয়ার থাকলে যা ভেতরে ভেতরে আছে সবাই পাবে, কোনো চাপের কিছু নেই। যদি এরকম থাকে ধরো 2 গুণিত 4 গুণিত 3 গুণিত 6 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে, তাহলে এই কিউবটা 2ও পাবে, 4ও পাবে, 3ও পাবে, আবার 6ও পাবে, সবাই পাবে। ঠিক আছে, আমি আর ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশন তুমি পরে করতে পারবে, আমি বোঝাতে চাইছি বিষয়টা যে কি, ক্লিয়ার? বেশ, ধরো এরকম লেখা রয়েছে 2²/4², তার মানে কি 2/4, দুজনেরই পাওয়ার সেম আছে, তো ব্র্যাকেট দিয়ে ভরে বাইরে বার করে দিতে পারি আমি। ঠিক আছে, আবার ভেতরে ভেতরে তুমি কাটাকাটি করে দিতে পারো, 2 দুগুণে 4, তাহলে কত, হাফ তার স্কোয়ার। ঠিক আছে, আবার হাফ স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, স্কোয়ারটা আবার 1ও পাবে 2ও পাবে, তাহলে 1 স্কোয়ার মানে কি 1 × 1, 1 × 1, 2 স্কোয়ার মানে কি 2 × 2, 1 × 1 মানে 1, 2 × 2 মানে 4, তাই তো? বেশ, এখন এইটা করলে, এটা যদি আমি ডাইরেক্ট অ্যান্সার করতাম সূচকের নিয়মে তাহলে কি আসতো, দেখো 2 স্কোয়ার মানে কত, 2 × 2, 4 মানে কত, 4 মানে 2, 4 মানে কত, 2 × 2 তার স্কোয়ার। এখন 2 × 2 বাই এই স্কোয়ারটা এই 2ও পাবে, এই স্কোয়ারটা এই 2ও পাবে, তাই তো? তাহলে টোটাল কত হলো, একটু বেশি ভাঙা হয়ে গেল, এত ভাঙতে হতো না। তাহলে এটা কত, উপরে রয়েছে কত 2 টু দি পাওয়ার স্কোয়ার, এটা রেখে দিতে হতো, আর এটা কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এটা পাওয়ার বিয়োগ ভাগ আছে ফ্র্যাকশানে, তাহলে এটা হলো 4টা বিয়োগ হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার -2, 2 - 4 করলে কত, -2। ঠিক আছে, বেশ, তাহলে বিষয়টা বুঝতে পেরেছো। এখন দুটো আলাদা নিয়ম তোমাকে আমি বলি, দেখো যদি এরকম রুট লেখা থাকে √2, তাহলে সূচকের নিয়মে তুমি এর মান হাফ লিখবে, মনে থাকবে? বেশ, যদি এরকম লেখা থাকে, অর্থাৎ এই যে গর্তটা রয়েছে না, এই গর্তের ভেতরে কোনো সংখ্যা লেখা থাকে, কিউব লেখা আছে দেখো গর্তের ভেতরে, এইটা কিন্তু আলাদা, এইটা মানে বোঝায় 3√2 এর সাথে গুণ আছে, বোঝা গেল? এটা রুট আমরা জানি তো, রুট বলে, এটা কি বোঝায় যে √2, তাই না? তাহলে এই রুটের মান কত হয়ে গেল, হাফ, সূচক বা পাওয়ারে আসবে তোমার। কিন্তু এর গর্তের ভেতরে যদি কোনো সংখ্যা লেখা থাকে, তাহলে এই যে ভেতরের সংখ্যাটা লেখা আছে সেটা টু দি পাওয়ার আর হাফ হবে না, তখন ওই গর্তের ভেতরে যে নাম্বারটা আছে সেটা হবে কত, 1/3, বোঝা গেল? কিন্তু এই জিনিসটা আলাদা, 3√2 আলাদা আর এইটা আলাদা, এইটার মানে হচ্ছে এইটা, আর 3√2 মানে 3টে √2 আছে, মানে √2 + √2 + √2, এই তিনটা অ্যাডিশন করে 3√2 এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? বেশ, যদি এরকম লেখা থাকে 4/12, তার মানে কি বোঝাবে তোমার, 12 তার পাওয়ারে 1/4, অর্থাৎ কিছু লেখা না থাকলে হাফ, যে ভেতরে ভাববো কি 2 আছে, 2 লেখা থাকলে হাফও লিখবো, অসুবিধা নেই। আর সিম্পল √5 এরকম যদি রুট সিম্পল থাকে, তাহলে আমি অবশ্যই ভাববো তার পাওয়ারে কত আছে, রুটটার মান হাফ। ঠিক আছে, এটাকে বর্গমূল বলে যদি কিছু লেখা না থাকে বা 2 লেখা থাকে, আর কিউব লেখা থাকলে কি, ঘনমূল, 1 কিউব মানে হচ্ছে ঘনমূল, বোঝা গেল? আর এটা 1/4 লেখা আছে মানে কি, চতুর্থ মূল। ঠিক আছে, বুঝতে পেরেছি? চলো, এখন ধরো তোমার এখানে কি রইল, -2 টু দি পাওয়ার 2, আর এখানে রইল -2 টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এটার মানেটা কি বোঝায়, দেখো এটার মানেটা এটা বোঝায় তো, -2 -2 দুটোকে গুণ করো, স্কোয়ার মানে তাই, তাহলে 2 দিয়ে গুণ করলে 4, আর তাদের সাইন সাইন গুণ করলে কত, পজিটিভ। এটার ক্ষেত্রে মানেটা কি বোঝায়, -2 গুণিত -2 গুণিত -2, এটার মানে এটা বোঝায়, মাইনাস থাকলে ব্র্যাকেট দেবে বলেছি। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সংখ্যাগুলো আগে গুণ করে নেবো,
তারপর সাইন বলেছি গুণ করতে, তাহলে 2 এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তো এটা থেকে আমি কি কনক্লুশনে এলাম বা আসতে পারি যে যদি দেখো পাওয়ার জোড় সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা রয়েছে বা ইভেন নাম্বার, তাহলে তার ভেতরে যে তোমার নেগেটিভ সাইন বা পজিটিভ সাইন যাই থাকুক না কেন, আলটিমেট উত্তর পজিটিভ সাইন দিয়েই হবে। ঠিক আছে, অর্থাৎ -5 যদি তোমার 12 লেখা থাকে, এটা কত 5 হবে, কারণ এখানে যে নাম্বারটি লেখা আছে সেটা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। বোঝা গেল না? বুঝতে পেরেছি। আর যদি বিজোড় সংখ্যা লেখা থাকে দ্যাট ইজ অড নাম্বার, তাহলে সবসময় জানবে কি যে ওর উত্তর তোমার মাইনাস দিয়ে হবে, অর্থাৎ -5 যদি 13 লেখা থাকে তাহলে -5 মাইনাস বেরিয়ে চলে যাবে, 13 তুমি এই 5 তুমি বার করো, যা উত্তর করবে সেটাই। ঠিক আছে, আর অড ইভেন জানি তো, জোড় বিজোড় সংখ্যা কোনগুলো, 2, 4, 6, 8, 10, 12 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা। এরকম করে আমরা জানি জোড় বিজোড় আমরা শিখেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি? বেশ, আর একটা নিয়ম তোমার আছে, দেখে নাও নাম্বার 10 যেটা, সেটা হচ্ছে খুব ভাইটাল নিয়ম, এটা দিয়ে তোমার অঙ্ক আসে। তো দেখো, যদি ধরো এখান থেকে a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y, অথবা a টু দি পাওয়ার তোমার a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x, এখানে বুঝতে পারছো পাওয়ারগুলো ভিন্ন আছে বাট বেসগুলো সেম আছে, আর এখানে বুঝতে পারছো বেসগুলো ভিন্ন আছে, পাওয়ারগুলো সেম আছে। তাহলে যদি পাওয়ার সেম থাকে বা বেস সেম থাকে, যদি বেস সেম থাকে তাহলে তাদের পাওয়ারগুলো সেম হয়ে যাবে, যদি তাদের মানে পাওয়ারগুলো সেম থাকে তাহলে তাদের বেস সেম হয়ে যাবে। মানে এখানে a সমান a বেস সেম, তাহলে x সমান y পাওয়ারগুলো সেম। এখানে দেখো a b তাদের পাওয়ারগুলো সেম, ইকুয়াল সাইন দেওয়া আছে মধ্যখানে, মানে একটা ইকুয়েশন, তাহলে x সমান x পাওয়ার সেম, তাহলে a সমান b। বুঝতে পেরেছ? মানে কি, ধরো 2 টু দি পাওয়ার x আছে আর এটা 2 টু দি পাওয়ার y আছে, তাহলে বেস সেম, তো তার মানে x সমান y যদি সমান চিহ্ন থাকে। ঠিক আছে, এখানে 3 টু দি পাওয়ার ধরো x আছে, এখানে 3 টু দি পাওয়ার ধরো 2 টু দি পাওয়ার x আছে, তো পাওয়ার সেম, তার মানে 3 সমান হচ্ছে 2। বোঝা গেল না? পেরেছি বুঝতে? আর এটা কি করে হচ্ছে জানো, ধরো এরকম ব্যাপার, ধরো a টু দি পাওয়ার x আছে, তো এরকম b লেখা আছে, এইটার মানে কি জানো, পাওয়ারটাকে যদি ভাবো যে তুমি এর কাছে নিয়ে যাবে, সমান চিহ্ন আছে কিন্তু অবশ্যই সমান চিহ্ন থাকতে হবে, যদি তুমি ভাবো যে পাওয়ারটাকে আমি এর মাথায় নিয়ে যাব, তাহলে হবে সেটা কত 1/x হয়ে যাবে, মানে পাওয়ার যদি সমানের ওই সাইডে যায় তাহলে সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ছিল কত 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 3 টু দি পাওয়ার x, তাহলে এর পাওয়ারটা ওইদিকে গেলে কত হবে, 3 টু দি পাওয়ার x অলরেডি আছে, এটা কত 1/x, এই পাওয়ারটা আমি বললাম কি যে পাওয়ারটা ওইদিকে গেলে যার পাওয়ার যাবে তার পাওয়ারটা ওইদিকে গিয়ে 1 হয়ে যাবে, যদি ইকুয়াল সাইনের ওই সাইডে যায়, তাহলে 3 টু দি পাওয়ার x এটা যেন গুণ হয়ে যায় 1/x, তাহলে x কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত 3, তাহলে 2 সমান 3। বোঝা গেল না? এবার 2 সমান 3 নয় কিন্তু এটা আমি বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, অঙ্ক যখন এইরকম এই সূত্রগুলো দিয়ে করাবো তখন তুমি বিষয়টা আরও ভালো বুঝতে পারবে। তো এই ছিল সূচকের সব নিয়মগুলি, যেগুলো ডিসকাস করে দিলাম, এগুলো তোমাকে মাথায় রেখে সূচকের অঙ্কগুলো করতে হবে। এবার হ্যাঁ, কিছু অঙ্ক কিভাবে সলিউশন করতে হবে সেগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো, সেই রিলেটেড তোমার বইয়ে অনেক অঙ্ক পাবে, সেগুলো তোমাকে সলভ করতে হবে আর আমাকে এসে দেখাতে হবে। ঠিক আছে, মনে থাকবে তো যখন তুমি পড়তে আসবে আমার কাছে? মনে থাকবে? চলো।